প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম দেখে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা কিভাবে রাসায়নিক সমীকরণকে সমতাকরণ করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা কিছু উদাহরণ দেখে নিই, তারপরে আমরা সমতাকরণের নিয়ম শিখবো এবং এরপরে কিছু উদাহরণ দিয়ে সমতাকরণটাকে শিখবো। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে কঠিন কার্বন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং এক্ষেত্রে আমরা রাসায়নিক সমীকরণটাকে কিভাবে উপস্থাপন করতে পারি। খেয়াল করে দেখো যে এখানে দুটি বিক্রিয়ক ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে কঠিন কার্বন। আমরা কিভাবে বুঝলাম এটা কঠিন কার্বন? কারণ এখানে কার্বনের প্রতীক রয়েছে এবং তার পাশে ব্র্যাকেটে এস দিয়ে আমরা গত ক্লাসে শিখেছিলাম সলিড রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হচ্ছে কঠিন কার্বন। এর পরবর্তীতে তার সাথে কে যুক্ত হচ্ছে? তার সাথে যুক্ত হচ্ছে অক্সিজেন গ্যাস। এখন এই অক্সিজেন গ্যাস আমরা জানি সে হচ্ছে একটা কি দ্বিপারমাণবিক গ্যাস, তার মানে দুইটি অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সৃষ্টি করে। সে যে গ্যাস, এটা আমরা কিভাবে বুঝলাম? এখানে ব্র্যাকেটে জি লেখা হয়েছে আর জি দিয়ে গ্যাস রিপ্রেজেন্ট করা হয়, এটা আমরা গত ভিডিও ক্লাসে নিয়মের মধ্যে দেখে এসেছি। এবং এই যে বিক্রিয়ক দুটি, তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের বিক্রিয়ক কিংবা উৎপাদ যদি একাধিক হয় তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে আমরা যখন এখান থেকে একটা উৎপাদ পাবো, খেয়াল করে দেখো, আমি প্রথমে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এখানে কে রয়েছে? এখানে উৎপন্ন কে হচ্ছে? উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আমরা জানি। তার মানে এখানে একটি মাত্র উৎপাদই সৃষ্টি হচ্ছে, আর কোনো উৎপাদ নেই বলে আমরা যোগ চিহ্ন দিয়ে আর কাউকে লিখছি না এখানে। তাহলে খেয়াল করে দেখো যে সলিড বা কঠিন কার্বন গ্যাসীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করলো, এবং তাদের প্রত্যেকের ভৌত অবস্থা দেয়া আছে, তীর চিহ্ন দেয়া আছে। এবার আমরা একটু লক্ষ্য করি যে বিক্রিয়াটি সমতা করা আছে কিনা। সমতা করা আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে এই তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে যে মৌলের যে যতগুলো পরমাণু রয়েছে, ডান পাশে ঠিক একই মৌলের তত সংখ্যক পরমাণুই থাকতে হবে। যেমন এখানে খেয়াল করো, একটি কার্বন দেখতে পাচ্ছি আমরা, এখানেও কার্বন কয়টি? একটি, তার মানে কার্বন সংখ্যা সমতাকরণের প্রয়োজন নেই। এখানে অক্সিজেন পরমাণু রয়েছে কটি? এখানে দুটি অক্সিজেন পরমাণু রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি অক্সিজেন পরমাণুই রয়েছে, তার মানে এই বিক্রিয়াটা ইতিমধ্যে সমতা করা আছে। এমন অনেক বিক্রিয়া পাবে যেগুলো কি শুরু থেকে সমতা করা নাও থাকতে পারে, তাদের ক্ষেত্রে আমরা সমতাকরণ করে এরপরে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রেই এখন কিন্তু আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কার্বন, অক্সিজেন গ্যাস অবস্থা রয়েছে, তাহলে যেহেতু দুই পাশে পরমাণুর সংখ্যা সমান, সেহেতু এখানে আমরা কি সমান চিহ্ন ব্যবহার করতে পারি। গত ক্লাসে ভাইয়া দেখিয়ে এসেছিলাম যে কোনো বিক্রিয়াকে, যে কোনো সমীকরণকে তুমি তীর চিহ্ন বা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু যখনই তুমি সমান চিহ্ন ব্যবহার করবে খেয়াল করতে হবে যে কি আমাদের দুই পাশে সমতাকৃত আছে কিনা, মানে দুই পাশে পরমাণুর সংখ্যাটা সমান কিনা। আর তীর চিহ্ন দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়, তুমি সমতা করো কিংবা না করো। তবে সমতা না করা থাকলে খেয়াল করতে হবে যে অবশ্যই যাতে সেখানে আমি শুধু তীর চিহ্ন ব্যবহার করি, সমান চিহ্ন নয়। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। এখানে পরের উদাহরণটা কি রয়েছে? পরের উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি যে কঠিন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড ও তরল পানি উৎপন্ন করে। তাহলে লক্ষ্য করে দেখবে যে এখানে আমরা বিক্রিয়াটাকে দেখাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে কঠিন ক্যালসিয়াম কার্বনেট তুমি বুঝবে কিভাবে? তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস দেখে বুঝতে পারবে এটা হচ্ছে সলিড, এবং এই ক্যালসিয়াম কার্বনেটটা কখনো কখনো চুনা পাথরও বলে দিতে পারে। সেই চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমাদের মনে রাখতে হবে। এখানে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে বলা হয়েছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করা হবে। তাহলে যে কোনো জলীয় দ্রবণকে আমরা প্রকাশ করি কি? AQ দিয়ে, যার পূর্ণরূপটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। এবার এখান থেকে কে উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এখানকার ক্যালসিয়াম এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড
উৎপন্ন করছে, আর এখানকার কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে, আরো যে অক্সিজেনটা বাদ থাকছে সেটা কি এখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি সৃষ্টি করছে। এখানে একটা জিনিস আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে পানিটা লিকুইড হবে, এটা একটু খেয়াল করবে তোমরা। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে আমার যে উৎপাদগুলো সৃষ্টি হলো সেই উৎপাদগুলোর মধ্যে কারা কারা রয়েছে। এখানে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা কি জলীয় দ্রবণ হিসেবে আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আর সৃষ্টি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং এর পরবর্তীতে এখানে তরল পানি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে পুরো জিনিসটা আমরা যদি লক্ষ্য করি, এখানে তুমি বুঝতে পারবে যে ক্যালসিয়াম কার্বনেটকে, বা এর আগেও আমি কোনো এক চ্যাপ্টারে বলে এসেছিলাম, যখনই কোনো একটা কার্বনেট লবণকে আমি অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া ঘটাবো সেখানে কি উৎপন্ন হবে, সেখানে স্পেশালি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সৃষ্টি হবে, যেটা কার্বনেট থেকে সৃষ্টি হয়। এবার তোমরা দুই পাশে খেয়াল করে আমাকে বলো যে আমাদের এখানে কি বিক্রিয়াটি বা সমীকরণটি সমতাকৃত অবস্থায় রয়েছে। একটু ভালো করলেই লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যে বিক্রিয়াটা কিন্তু সমতাকৃত নেই। কেন সমতাকৃত নেই? কারণ এখানে দেখো ক্যালসিয়াম পরমাণু একটি, এখানেও ক্যালসিয়াম পরমাণু একটি, ঠিক আছে। এখানে কার্বন একটি, এখানে কার্বন একটি, তার মানে এটাও ঠিক আছে। এখানে অক্সিজেন কতটি? অক্সিজেন তিনটি, এখানে অক্সিজেন দুটি, এখানে একটি, তার মানে ডান পাশেও তিনটি অক্সিজেন রয়েছে। এখানে খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন রয়েছে কয়টি? হাইড্রোজেন পরমাণু রয়েছে একটি, কিন্তু আমাদের সম্পূর্ণ ডান পাশে মানে উৎপাদে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি, তার মানে হাইড্রোজেন সমতা করা নেই। আবার এখানে ক্লোরিন রয়েছে কয়টি? এখানে ক্লোরিন রয়েছে একটি, এখানে ক্লোরিন রয়েছে দুটি। তাহলে আমরা বুঝতে পারছি যে অন্যান্য সব মৌলগুলো সমতা করা অবস্থায় থাকলেও হাইড্রোজেন আর ক্লোরিনটা সমতা করা অবস্থায় নেই। তাহলে এখানে এটাকে আমরা একটু সমতা করে ফেলি। তাহলে সমতা করার ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে ক্লোরিন কয়টি? দুটি, আর এখানে হাইড্রোজেন দুটি। এই জায়গাটাতে অর্থাৎ HCl এর সামনে আমরা যদি 2 দিয়ে দেই, তাহলে খেয়াল করো তো বিক্রিয়াটি কি আর অসমতাকৃত অবস্থায় থাকছে নাকি সমতা হয়ে যাচ্ছে? কারণ আমাদের শুধুমাত্র এই ক্লোরিন এবং হাইড্রোজেনের সংখ্যাটাই কি ছিল, এখানকার চেয়ে ডাবল ছিল। এই জন্য এখানে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl রয়েছে, তার সামনে আমি 2 দিলে একই সাথে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু হয়ে যাচ্ছে এবং ক্লোরিন পরমাণু হয়ে যাচ্ছে দুটি। কারণ কোনো একটা অণুর সামনে যখন 2, 3 বা এই ধরনের সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাটা কি ওই অণুতে অবস্থিত যতগুলো পরমাণু আছে তাদের প্রত্যেকের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। যেমন এখানে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাপোজ 2 দিয়ে দেই, তাহলে এখানে ক্যালসিয়াম হবে দুটি, কার্বন হবে দুটি, এবং অক্সিজেন হবে, সে আগেই ছিল তিনটি এবং সামনে 2 এর সাথে গুণ হয় 3 দুগুণে 6টি অক্সিজেন পরমাণু হবে। তাহলে আশা করি তোমরা এই বিক্রিয়াটির সমতাকরণটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব, যে কোনো বিক্রিয়ায় তাপ প্রয়োগে সংগঠিত হয়, যে সকল বিক্রিয়া তাপ প্রয়োগের ফলে সংগঠিত হয় তাদের উপরে, অর্থাৎ তীর চিহ্ন বা সমান চিহ্ন যাই আমি ব্যবহার করি না কেন, তাদের উপরে একটা ডেল্টা চিহ্ন দিতে হবে। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করা হয় যখন, তখন সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখানে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে আমরা বিক্রিয়াটা যখন দেখাচ্ছি এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট, একে তাপ প্রয়োগ করা হচ্ছে এবং সেজন্য এখানে ডেল্টা চিহ্নটা এসেছে। এই ডেল্টা মানে বোঝাচ্ছে হিট বা তাপ। এখানে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন, এবং বিক্রিয়াটি সমতা করাই রয়েছে। এটা সমতাকরণ নিয়ে আমরা আজকের ভিডিও শেষে আলোচনা করব। তো যখনই সমতা হয়ে যাচ্ছে তখনই তুমি তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারো। উপরের বিক্রিয়াটাও আমরা একটু আগে দেখিয়ে এসেছি যে আমরা সমতা করেছিলাম, তাই তো? আমরা সমতা করে এখানে 2 ব্যবহার করেছি, এখানে 2 দেওয়ার ফলে সমতাটা হয়েছে। তখন আমরা তীর চিহ্নের পরিবর্তে কি ব্যবহার করতে পারবো? আমরা সেখানে সমান চিহ্নটা ব্যবহার করতে পারবো। এবার আমরা এই রাসায়নিক সমীকরণের সমতাকরণ নিয়ে নিয়মগুলো শিখবো প্রথমে, তারপরে কিছু উদাহরণ লক্ষ্য করব। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়, যেটা আমরা গতদিন শিখেছিলাম। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা উৎপাদ পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার সমান থাকে। ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে তোমার বিক্রিয়কে বিভিন্ন পদার্থ বা বিভিন্ন মৌলগুলোর সম্মিলিত যেই ভরটা হবে, তুমি বিক্রিয়াটা শেষ করার পরে যে উৎপাদগুলো পাবে সেই উৎপাদেও যে বিভিন্ন মৌলগুলো বা পরমাণুগুলো রয়েছে তাদের ভরটাও ঠিক একই পরিমাণ হবে। তার মানে বিক্রিয়কের এবং উৎপাদের
ভর সব সময় সমান হবে এবং তখনই সেটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলবো, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপরে বলা হচ্ছে যে রাসায়নিক সমীকরণে তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কয়টি পরমাণু থাকে, তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে মৌলের সেই কয়টি পরমাণু থাকলেই আমরা ওই রাসায়নিক সমীকরণ সমতাকরণ হয়েছে বলে বুঝে থাকি। যেমন একটু আগে আমাদের দ্বিতীয় যে বিক্রিয়াটা সেটা সমতা করা ছিল না এবং সেটা কি আমরা হাতে হাতে সমতা করে ফেললাম। তাহলে আরেকটা উদাহরণ আমি দেখাই যেটা আমাদের হয়তো সমতা করা নেই। যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম এবং HCl বিক্রিয়া করে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে কাজে এই বিক্রিয়াটা হচ্ছে সঠিক। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ম্যাগনেসিয়াম এখানকার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে। MgCl2 কেন হলো? কারণ আমরা জানি যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী 1। কিভাবে অণু বা যৌগ গঠন হয় আমরা ইতিমধ্যেই শিখেছি। আর এখানে বাকি থাকছে হাইড্রোজেন, যেটা কি হাইড্রোজেন অণু সৃষ্টি করে হাইড্রোজেন গ্যাস আকারে রয়েছে। কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু সমতা করা নেই। তাহলে এটা যদি আমরা সমতা করতে চাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাটাতে ম্যাগনেসিয়ামের সংখ্যাটা সমান আছে, এখানে ম্যাগনেসিয়াম পরমাণু একটি, এখানেও একটি। এরপরে আমি যদি হাইড্রোজেনে লক্ষ্য করি, এখানে হাইড্রোজেন একটি, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টি? 2টি। তাহলে এখানে যদি আমি একটা 2 দিয়ে দেই তাহলে আমার 2টি হাইড্রোজেন পরমাণু হলো, পাশাপাশি 2টি ক্লোরিন পরমাণুও কিন্তু হলো। এতে আমাদের লাভই হয়েছে কি সেটা দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ইতিমধ্যেই আমাদের ক্লোরিন পরমাণু রয়েছে 2টি। তার মানে এই পুরো বিক্রিয়াটাতে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে 2 দিয়ে দিই তাহলে কিন্তু বিক্রিয়াটা সমান হয়ে যায়, মানে সমতাকৃত হয়ে যায়। তাহলে আমি ফাইনালি এটাকে এইভাবে লিখতে পারি না? খেয়াল করে দেখো তো, Mg+2HCl is equals to MgCl2 plus H2। আর কোথাও আমার পরমাণু সংখ্যা সমতাকরণের প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে বিক্রিয়াটা সমতাকৃত হয়ে গেছে। তো এইভাবে আমরা সমতাকরণগুলো করব। পরে আমরা এখানে বিক্রিয়া সমতাকরণের পদ্ধতিগুলো একটু দেখি। মূলত সমতাকরণে আমরা কি কাজ করি? এই বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যাগুলো সমান করার জন্য আমরা বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতগুলোর সামনে প্রয়োজনীয় বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করি। যেমন 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দিয়ে আমরা গুণ করি এবং পরমাণুর সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হয় আমাদেরকে। আমরা কয়েকটা সুনির্দিষ্ট নিয়ম যদি মেনে চলতে পারি তাহলেই কিন্তু সমতাকরণগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। আসলে সমীকরণ সমতা করার জন্য সেরকম সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা আসলে পুরোটাই চর্চার উপরে নির্ভর করছে। তারপরেও আমরা কিছু নিয়ম দেখে নিই যেগুলো অনুযায়ী আগালে আমাদের সমতাকরণটা সহজ হয়ে যায়। প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণটাকে লেখা হয়। সমীকরণের সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দুই পাশে মৌলের পরমাণু সংখ্যা সমান করার চেষ্টা করা হয়, যেমনটা একটু আগে তোমরা দেখলে। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যার সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়। সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশের সকল মৌলের পরমাণুর সংখ্যা এবং সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের ডান পাশের সকল মৌলের পরমাণুর সংখ্যা সমান হতে হবে। এটাই হচ্ছে কি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় সমতাকরণের। এবং সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা সমান বা সমতা হলেই ওই সমীকরণের সমতা হয়েছে বলে বিবেচিত হবে। অর্থাৎ দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কথাগুলো আমি তোমাদের ইতিমধ্যে বলেই আসছিলাম। এবার আমরা উদাহরণগুলোতে চলে যাই, অর্থাৎ আমরা হাতে কলমে কিছু সমতাকরণ লক্ষ্য করি। এখানে দেখো একটু আগের উদাহরণটাই, ম্যাগনেসিয়াম এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা বিক্রিয়া করবে এবং প্রথমে যেহেতু সমতা করা নেই বিক্রিয়াটা, আমরা তীর চিহ্ন ব্যবহার করব। এখানে কে কে উৎপন্ন হবে? একটু আগে তুমি দেখলে যে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে লক্ষ্য করে দেখো, একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে ম্যাগনেসিয়াম পরমাণু একটি, এখানে একটি, ঠিক আছে, কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু একটি, কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু রয়েছে 2টি। তার মানে এটা সমতা করা নেই, ঠিক আছে। আবার এখানে খেয়াল করো যে এখানে ক্লোরিন পরমাণু একটি, এখানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডে মানে ডান পাশে ক্লোরিন পরমাণু 2টি। তাহলে আমরা কিভাবে এটাকে সমতা করতে পারি? এই যে দেখো, এখানে হাইড্রোজেন পরমাণু যেহেতু 2টি, এখানে আমরা সামনে একটা 2 দিয়ে দিলাম এই HCl অণুটার সামনে। এতে করে কি, এতে করে আমাদের বিক্রিয়াটা সমতাকৃত হয়ে গেল। এবার তুমি যদি হিসেব নিকাশ করো তুমি দেখতে পাবে যে তীর চিহ্নের বাম পাশে অর্থাৎ বিক্রিয়কের মধ্যে যে বিভিন্ন মৌল রয়েছে তাদের পরমাণুর সংখ্যা আর ডান পাশে উৎপাদের মধ্যে যে বিভিন্ন মৌল রয়েছে তাদের পরমাণুর সংখ্যা পরস্পর কি সমান, এবং যেহেতু সমান হয়ে গেছে এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি।
এটা গেল একটা উদাহরণ যেটা কি মোটামুটি সহজ ছিল, আর সমতাকৃত হয়ে গেলে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। 2 নম্বর উদাহরণে আমরা লক্ষ্য করি যে এখানে বলা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। এই সমতাকরণগুলোতে আমরা আমাদের যে ভৌত অবস্থাগুলো অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস কিংবা অ্যাকোয়াস সলিউশন এই জিনিসগুলো আনছি না, শুধু সমতাকরণটাই শিখছি। কিন্তু আমরা রাসায়নিক সমীকরণের ব্যবহারের প্রয়োজনে বা যখন যেটা লাগবে সেই অনুযায়ী আমরা কিন্তু ভৌত অবস্থাগুলো উল্লেখ করতে পারবো চাইলে। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি করে। আজকের ক্লাসের শুরুতে একটা উদাহরণ দেখে এসেছিলাম আমরা যে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হচ্ছিল। এই বিক্রিয়াটাও ঠিক তেমনই। তাহলে এখানে তুমি লক্ষ্য করলেই দেখতে পাবে কি যে আমাদের এখানে সোডিয়াম রয়েছে কয়টি? 2টি, কার্বন পরমাণু রয়েছে 1টি, অক্সিজেন রয়েছে 3টি, এখানে হাইড্রোজেন পরমাণু 1টি, ক্লোরিন 1টি। এখানে খেয়াল করে দেখো সোডিয়াম পরমাণু রয়েছে কিন্তু 1টি, ক্লোরিনও রয়েছে কয়টি? 1টি, আর এই পাশে পানি এখনো, যেখানে হাইড্রোজেন পরমাণু 2টি, অক্সিজেন পরমাণু 1টি, কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু 1টি, কার্বন পরমাণু 1টি, অক্সিজেন পরমাণু 2টি। এবার এটাকে আমরা কিভাবে সমতা করতে পারি? খেয়াল করে দেখো এখানে যেহেতু 2টি হাইড্রোজেন ছিল সেহেতু আমরা কি করতে পারি, এটাকে HCl এর সামনে 2 দিয়ে দিলাম। HCl এর সামনে 2 দেয়ায় আমার কি হাইড্রোজেন সংখ্যা যেমন, হাইড্রোজেন পরমাণু সংখ্যা যেমন দ্বিগুণ হলো, ক্লোরিনটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ডান পাশে আমার ক্লোরিনটা কি দ্বিগুণ? না, ডান পাশে ক্লোরিনটা আমার কিন্তু দ্বিগুণ না। তাহলে কি করব, আমি এখানে একটা 2 দিয়ে দিব। এতে করে আমার সুবিধাটা কি হলো লক্ষ্য করে দেখো, এখানে ক্লোরিন পরমাণু তো দ্বিগুণ হলোই, তার সাথে সাথে সোডিয়াম পরমাণু দ্বিগুণ হলো, যেটা আমাদের সোডিয়াম কার্বনেটেও ছিল। আমরা দেখেছি যে সোডিয়াম কার্বনেটে আমাদের সোডিয়াম পরমাণু রয়েছে 2টি। তার মানে এই বিক্রিয়াটা এখন কি সমতাকৃত হয়ে গেল। এটাকে যদি আমরা এভাবে না করি, আরেকভাবে তুমি এটাতে আগাতে পারো। সেটা কি আমি একটু হাতে কলমে করে দেখাই, একই আসবে সমতাকরণটা কি। সেটা এখানে সোডিয়াম পরমাণু রয়েছে 2টি, কিন্তু আমার ডান পাশে সোডিয়াম পরমাণু রয়েছে কয়টি? 1টি। তাহলে এখানে আমি প্রথমে একটা 2 দিয়ে দিলাম। এখানে যখন আমি 2 দিয়ে দিলাম, আমার সোডিয়াম পরমাণু হলো 2টি, পাশাপাশি কি ক্লোরিন পরমাণু 2টি হয়ে গেল। কিন্তু আমার বাম পাশে বিক্রিয়কে এখানে কি ক্লোরিন পরমাণু 2টি রয়েছে? না, এখানে কিন্তু 2টি নেই। এই জন্য আমরা এখানে সামনে 2 দিয়ে দিলাম। এবার আমার ঘটনাটা কি ঘটলো, আমার ক্লোরিন পরমাণু 2টি হয়ে গেল এবং 2টি হওয়াতে আমার ক্লোরিনের সমতাটা হলো। কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণু আবার 2টি হয়ে গেল। এবার আমি ডানে লক্ষ্য করব কোথাও কি হাইড্রোজেন পরমাণু 2টি রয়েছে? হ্যাঁ, আমাদের এই H2O তে পানিতে হাইড্রোজেন পরমাণু রয়েছে 2টি। আর আমাদের বাকি যে মৌলগুলো, যেমন খেয়াল করে এখানে কার্বন রয়েছে 1টি, এখানেও কার্বন 1টি, এখানে অক্সিজেন রয়েছে 3টি, হ্যাঁ এখানে অক্সিজেন 1টি, এখানে 2টি, তার মানে সমষ্টিগতভাবে 3টি অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে তুমি একটু আগে ভাইয়া যেভাবে দেখালাম তীর চিহ্ন দিয়ে, সেভাবেও সমতা করতে পারো। আবার এখন যে কলম দিয়ে লিখে দেখালাম এভাবেও তুমি সমতা করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। এজন্য একটু আগে বলছিলাম যে সমতাকরণে আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম বা ধাপ নেই, তুমি তোমার অভিজ্ঞতা অনুযায়ী বা প্র্যাকটিস অনুযায়ী যেভাবে সমতা করতে পারো। তবে অবশ্যই খেয়াল রাখবে যাতে দুই পাশে সংশ্লিষ্ট মৌলের পরমাণু সংখ্যাটা সমান হয়। তাহলে আমরা এটা মুছে দেই, আমরা পরের উদাহরণটাতে চলে যাই। এটা তাহলে একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটাই, যেহেতু সমতা হয়ে গেছে তাহলে এটা কি সমান চিহ্ন দিয়ে আমরা এখন প্রকাশ করব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। খেয়াল করে দেখো এখানকার অ্যালুমিনিয়াম এখানকার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে, আর এখানকার হাইড্রোজেন এখানকার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে। এবার আমরা বিক্রিয়াটাকে কিভাবে সমতাকরণ করতে পারি, প্রথমে আমি একটা সমতাকরণ করে দেখাই, তারপরে আরেক পদ্ধতিতে দেখাবো। প্রথমে খেয়াল করো যে এখানে অ্যালুমিনিয়াম পরমাণু রয়েছে কয়টা? 2টা, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম পরমাণু রয়েছে কয়টা? 1টা। তাহলে প্রথমেই আমরা কি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। এতে করে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যাটাও সমতা হলো। কিন্তু ক্লোরিন প্রথমে ছিল কয়টা? 3টা পরমাণু ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, কিন্তু সামনে যখন আমি অণুতে 2 দিয়ে দিলাম তাহলে এই 2 গুণ 3, তার মানে ক্লোরিন পরমাণুর সংখ্যা হয়ে গেল কয়টি? 6টি। এবার বামে লক্ষ্য করি, এখানে ক্লোরিন পরমাণুর সংখ্যা কয়টি? 1টি। তাহলে এবার আমি সামনে একটা 6 দিয়ে দিলাম। এই 6 দেওয়াতে আমার ক্লোরিন পরমাণুর সংখ্যা ঠিকই 6টি হলো, কিন্তু পাশাপাশি হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও কিন্তু 6টি হয়ে গেছে। এবার আমরা ডানে লক্ষ্য করে দেখবো এখানে কি হাইড্রোজেন পরমাণু 6টি রয়েছে?
না, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি, কিন্তু কিভাবে এটাকে আমরা 6 বানাতে পারি? খেয়াল করে দেখো, আমরা যদি সামনে একটা 3 দিয়ে দিই, এতে করে কি হবে? এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 6টি হয়ে গেল, 3 গুণ 2 6। পাশাপাশি আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যাও কিন্তু 3 হয়ে গেছে, যেটা এখানকার অক্সিজেন পরমাণুর সংখ্যার সাথে মিলে যাচ্ছে। তার মানে বিক্রিয়াটা কি আমার সমতা হয়ে গেল। এখানে একটা 6 আসলো, এখানে একটা 2 আসলো, এবং এখানে একটা 3 আসলো। এবং এই জিনিসটাই তুমি কিন্তু হঠাৎ করে বিক্রিয়া দেখে বলতে পারবে না, তোমাকে এইভাবে ক্যালকুলেট করে করে আগাতে হবে। তাহলে এটাকে আমি একটু মুছে দিই। এবার আমি অন্য আরেকটা পদ্ধতি দেখাই। এখানে দেখো অক্সিজেন 3টি, তার মানে আমি শুরুতেই পানিতে 3 অণু নিয়ে নিচ্ছি, তার মানে অক্সিজেন পরমাণু সমতা হয়ে গেল। পাশাপাশি হাইড্রোজেন পরমাণু হয়ে গেল কয়টি? 6টি, যেটা কি আমি এখানে 6 দিয়ে দিলাম। এখানে 6 দিয়ে দেওয়ার ফলে আমার এখানে ক্লোরিন পরমাণুর সংখ্যা আবার হয়ে গেল 6টি। এই জন্য আমি এখানে 2 দিয়ে দেবো, যাতে আমার 3 দুগুণে 6টি ক্লোরিন পরমাণু হয়ে যায়। এতে করে আমার অ্যালুমিনিয়াম 2টি হয়ে গেছে, এখানেও অ্যালুমিনিয়াম 2টি আছে। তার মানে তুমি একটু আগে ভাইয়া যেভাবে লিখে দেখালাম সেভাবে সমতা করতে পারো, অথবা দ্বিতীয় পদ্ধতিতে সমতা করতে পারো। এটা টোটালি তোমার উপর নির্ভর করছে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে, আচ্ছা এটা ইতিমধ্যে সমতা হয়ে গেছে, তার মানে তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করার কি অধিকার রাখি। এবার আমি আরেকটা উদাহরণ দিয়েই শেষ করব। এই উদাহরণটা, এই যে খেয়াল করো, আমি শুরুতেই বলছিলাম যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, একে তাপ দিলে আমরা কি পাই? ম্যাগনেসিয়াম অক্সাইড পাই। এবং তারপরে কি পাই? সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের পাশাপাশি এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাই এবং অক্সিজেন গ্যাস পাই। এখানে ভৌত অবস্থা সহই দেখানো হচ্ছে। খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে এখানে সমতাটা কিন্তু ঠিক নেই আসলে, কারণ আমরা সমতা করিনি এখনো। এখানে ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে একটি, এখানে একটি, এখানে অক্সিজেন রয়েছে কতটি? খেয়াল করে দেখো, এই NO3, এই নাইট্রেট যৌগমূলকের এই পাশে কত? 2 আছে। তার মানে এই 2টা কি এই নাইট্রোজেনের সাথেও যাবে, আবার এই 2টা অক্সিজেনের সাথেও যাবে। তার মানে এখানে নাইট্রোজেন পরমাণু রয়েছে 2টি আর অক্সিজেন পরমাণু রয়েছে 3 দুগুণে 6টি। কারণ ডান পাশে সমতা করতে গিয়ে আমরা যদি লক্ষ্য করে দেখি ওখানে যে আমাদের ডান পাশে অক্সিজেন পরমাণু রয়েছে একটি, এখানে 2টি, এখানে 2টি, তার মানে টোটাল রয়েছে কয়টি? 5টি অক্সিজেন পরমাণু রয়েছে। কিন্তু ডানে রয়েছে, বামে রয়েছে আমার কয়টি? 6টি অক্সিজেন পরমাণু। তাহলে আমি যদি সমতা করতে চাই, খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে একটা 2 দিয়ে দেই তাহলে কি হবে? অক্সিজেন পরমাণু হয়ে গেল, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তার মানে 6টা অক্সিজেন পরমাণুর সমতাকরণটা আমি করে ফেললাম। কিন্তু এখানে 2 দেওয়াতে আমার ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যাও কিন্তু ডাবল হয়ে গেছে। কিন্তু এখানে আমার ম্যাগনেসিয়াম আছে কয়টি? একটি। এবার আমি এটার সামনে 2 দিয়ে দিলাম, এতে করে আমার ম্যাগনেসিয়াম পরমাণু ঠিকই ডাবল হলো, কিন্তু পাশাপাশি এটার প্রভাব নাইট্রেটের উপরেও পড়লো। কারণ নাইট্রেট এখানে তার পাশে 2 ছিল, এর আগেই নাইট্রোজেন ছিল 2টি, অক্সিজেন ছিল 3 দুগুণে 6টি। এবার যখন আমি অণুর সামনে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে নাইট্রোজেন পরমাণু কয়টা হবে তোমরা কি বলতে পারো? নাইট্রোজেন পরমাণু হবে, এই যে দেখো এখানকার 2 আছে আর সামনে 2, তার মানে 2 দুগুণে 4, তার মানে নাইট্রোজেন পরমাণু হয়ে গেল 4টি। অক্সিজেন পরমাণু কয়টি হবে? অক্সিজেন ইতিমধ্যে এখানে ভিতরে 3 আছে, বাইরে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6, আবার সামনে 2 দিয়ে গুণ, তার মানে 6 দুগুণে 12টি অক্সিজেন পরমাণু এখানে রয়েছে। অর্থাৎ তুমি যখন এই ম্যাগনেসিয়ামকে সমতা করার জন্য এখানে 2 ব্যবহার করলে, তখনই কিন্তু ঝামেলা আরো বেড়ে গেল। নাইট্রোজেন হয়ে গেল 4টি, অক্সিজেন হয়ে গেল 12টি আমার বিক্রিয়কে। এবার আমি এটাকে ঠিক করব কিভাবে? খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেন পরমাণু রয়েছে একটি, আমি যদি এর সামনে 4 দিয়ে দেই তাহলে কি ঘটবে? নাইট্রোজেন পরমাণু হয়ে গেল 4টি, তাই তো? তাহলে এটার প্রভাব কিন্তু অক্সিজেনেও পড়ে গেছে। এই 4 আর এই 2 এ গুণ করে 4 দুগুণে 8টি হয়ে গেছে এখানে অক্সিজেন পরমাণু। আবার এখানে খেয়াল করে দেখো, অক্সিজেন পরমাণু রয়েছে 2টি, আবার এখানে খেয়াল করে দেখো অক্সিজেন পরমাণু রয়েছে 2টি। তার মানে এখানে তুমি 4 দিয়ে গুণ করার ফলে নাইট্রোজেনের যেমন 4টা এখানে সমতা হয়ে গেল, পাশাপাশি কি ঘটলো? এই যে 12টা অক্সিজেন পরমাণু ছিল আমার বিক্রিয়কে, এবার তুমি উৎপাদে লক্ষ্য করো, এখানে 2, এখানে 8টি আর এখানে 2টি, তার মানে 2 যোগ 8 যোগ 2, আমার উৎপাদেও 12টা অক্সিজেন পরমাণু হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে আমার সমতাকৃত এই বিক্রিয়াটার। তাহলে আমি সব যদি মুছে দেই, তুমি স্পষ্টভাবে লক্ষ্য করবে যে আমাদের বিক্রিয়াটাতে আসলে কে বা কারা থাকছে
কোনটার সামনে আমরা 2 দিচ্ছি, কোনটার সামনে আমরা 4 দিচ্ছি। তাহলে দেখো খেয়াল করে যে এখানে 2 অণু ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দেওয়ার ফলে সেটা বিয়োজিত হয়ে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 1 অণু অক্সিজেন গ্যাস সৃষ্টি করলো। এবং এটাই ছিল আমাদের কি এই বিক্রিয়াটার সমতাকরণ, যেটা আজকের ভিডিও ক্লাসের শুরুতে ছিল। তুমি সেটার সাথে মিলিয়ে দেখতে পারো যে ঠিক আছে কিনা। তাহলে এই ছিল আমাদের রাসায়নিক সমীকরণ সমতাকরণের ভিডিও ক্লাস। আশা করি তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো কিভাবে সমতা করতে হবে। এছাড়াও তুমি বাসায় বিভিন্ন যৌগ নিয়ে প্র্যাকটিস করতে পারো, যেগুলো তোমাদের সমতাকরণ, বিভিন্ন যৌগ এবং বিভিন্ন বিক্রিয়া নিয়ে সমতাকরণ প্র্যাকটিস করে দেখতে পারো। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন যদি দেই যে এখানে নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করছে হাইড্রোজেন গ্যাসের সাথে, বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে NH3, এই বিক্রিয়াটা সমতা করে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোমাকে ম্যাথ করতে অনেক হেল্প করবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো। সেটা হচ্ছে মোল এবং রাসায়নিক সমীকরণ, এবং সেখানে আমরা স্টকিওমিতি নিয়ে বা স্টকিওমেট্রি নিয়ে কথা বলবো। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।